অন্তর্বর্তী সরকারের বিগত ১ মাসে আমরা কি পেলাম? আপনি একটু যদি চিন্তা করে দেখেন, অনেকগুলো পজিটিভ সাইড আছে যেগুলো আমরা এই ১ মাসে অর্জন করতে সক্ষম হয়েছি। প্রথমত আমরা মেরুদণ্ড সোজা করা একটা প্রশাসন বা সরকার ব্যবস্থা দেখতে পেরেছি, যারা কাউকে ছেড়ে কথা বলে না। যেমন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি ভারতীয় একটি মিডিয়াকে সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, যদি বাংলাদেশ অস্থিতিশীল হয় তাহলে মায়ানমার, সেভেন সিস্টার, এমনকি পশ্চিমবঙ্গ সেটাও অস্থিতিশীল হয়ে যাবে। এই যে একটা বোল্ডনেস শো করা, উইনিয়ন সিচুয়েশন থেকে কথা বলা, সেটা আমরা দেখেছি। ঠিক একইভাবে আমরা আরও একটি জিনিস দেখেছি, যে সীমান্তে হত্যার রাষ্ট্রীয় একটি প্রতিবাদ করতে দেখেছি আমরা। সো আগের সময়গুলোতে আমরা কি দেখেছি, ন্যাক্কারজনকভাবে কথা বলা হতো। এমনকি একজন পররাষ্ট্রমন্ত্রী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী, তিনি বলেছিলেন যে চোরাচালান করতে গেছে, সেখানে তো হতেই পারে। কিন্তু তিনি যে বাংলাদেশের নাগরিক, সেটাকে ওন করার যে বিষয়টি, সেটি তার মধ্যে আমরা দেখি নাই। এরপরে আরও একটি বিষয় আমাদেরকে খুব ইন্সপায়ার করে, সেটা হচ্ছে হঠাৎ করে ভারতের যে ডম্বুর বাঁধ খুলে দেওয়ার ফলে ফেনী, নোয়াখালী, কুমিল্লা এই অঞ্চলে যে স্মরণকালের ভয়াবহ যে বন্যা, সেখানে জাতিগতভাবে, সমষ্টিগতভাবে এটিকে মোকাবেলা করার যে প্রচেষ্টা আমরা দেখেছি, সেটি আসলে একটি বড় অর্জন। তৃতীয়ত হচ্ছে যে আমরা সরকারের একটা বিশেষ উদ্যোগ দেখেছি, সেটি হচ্ছে জ্বালানি তেলের দাম কমিয়েছেন। আসলে অর্থনৈতিক, অর্থাৎ গ্লোবাল প্রাইজের সাথে সমন্বয় করে যে উদ্যোগটি নিয়েছে সরকার, এটি প্রশংসনীয়। কারণ আপনারা জানেন যে একটি নতুন সরকার এসেছে, তাদের অনেক কিছুর ঘাটতি রয়েছে, বাট এর মধ্যে থেকেও তারা যেটি করেছেন এটি অবশ্যই প্রশংসনীয়। আরেকটি বড় ঘটনা ঘটেছে, যেটা আমরা সবাই উপলব্ধি করছি এবং আমরা যেটার সুফল পাচ্ছি, সেটি হচ্ছে বাংলাদেশের এয়ারপোর্ট। আপনারা জানেন বাংলাদেশের এয়ারপোর্ট নিয়ে অনেক অভিযোগ ছিল, অনেক সমস্যা ছিল। আমরা সঠিক সময়ে লাগেজ পাচ্ছিলাম না, আমাদের লাগেজ ভেঙে যাচ্ছিল, সঠিক সময়ে আমরা সার্ভিস পাচ্ছিলাম না। এই বিষয়টাতে এয়ারপোর্ট ম্যানেজমেন্টের একটা ব্যাপক ডেভেলপমেন্ট হয়েছে, যেটা সব শ্রেণী পেশার মানুষ এটাকে প্রশংসা ভাসাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে যে খুব দ্রুত আমরা আইন শৃঙ্খলা বাহিনীতে উন্নতি করছি, আইন শৃঙ্খলাতে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে। আপনারা জানেন যে ৩৬ জুলাইয়ের পরে বাংলাদেশের প্রায় সব কটি থানা শূন্য হয়ে গেছিল, পুলিশরা ছিলেন না, যেটা হয়তো এর আগের মুক্তিযুদ্ধের পরবর্তী অথবা এরশাদ বিরোধী আন্দোলন কোনো সময়ে এরকম ঘটনা ঘটেনি। তারপরও সেখান থেকে উইদিন 1 মান্থের মধ্যে রিকভারি করে এসে একটা স্টেবল বা মোটামুটি স্থিতিশীল একটা জায়গায় ফিরে আসা, এটা একটি বড় অর্জন। আর একটি বড় অর্জন যেটা আমরা পজিটিভভাবে ভাবি, অনেক আগে আপনি যদি এখন দেখেন যে একটা শিরোনাম দেখবেন, 7 জন সফরসঙ্গী নিয়ে জাতিসংঘে যাচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা, আপনি প্রথমে আপনার একটু অবাক হবে যে এটা কি 107 জন নাকি 207 জন, নাকি এটা টাইপিং মিস্টেক। বাট ইটস ট্রু যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা 7 জন সফরসঙ্গী নিয়ে জাতীয় সঙ্গে যাচ্ছেন। আমরা এর আগে দেখেছি 228, 124, মানে সো সেখান থেকে এটা একটা বড় লার্নিং। আমরা কিন্তু একসময় দেখতাম যে ইউরোপের অমুক কান্ট্রি তারা 3 জন এসছে, 5 জন এসছে, 12 জন এসছে, সেটা নিয়ে আমরা আফসোস করতাম। বাট নাও টাইম হ্যাজ কাম যে আমরা ওখান থেকে বের হয়ে আসি, যে আমাদের দেশও পারে, আমরাও সেই পজিটিভ একটা মুভমেন্টের দিকে যাচ্ছি। এখন অনেকে বলবেন যে আমার চোখে কি কোনো নেগেটিভ কিছু পড়ে না? অবশ্যই আমি প্রথম থেকে যখন দেখবেন আমি কিছু বললে সেটা যে সমালোচনা আমার মতাদর্শের হতে পারে, মতাদর্শের বাইরের হতে পারে, আমি সমালোচনা করে থাকি। সেক্ষেত্রে আমার কাছেও 2-3টা পয়েন্ট রয়েছে যেগুলো আসলে সমালোচনা করার মতো জায়গা রয়েছে। প্রথমত হচ্ছে যে এই সরকারের দায়িত্ব নেওয়ার পরে কিছু দাগী আসামি যারা পূর্বে এফেক্টেড ছিল, এরকম কিছু মানুষ তারা মুক্তি পেয়েছে। সেটা নিয়ে আসলে ক্লিয়ার কোনো কমিউনিকেশন হয়তো দেশের মানুষ পায় নাই। দ্বিতীয়টি হচ্ছে যে আমাদের দুর্নীতিবাজ বা কিছু পলিটিশিয়ান যারা খুব পরিচিত, যে হ্যাঁ এরা বিভিন্ন অন্যায়ের সাথে জড়িত ছিল বা হতে পারে, তারা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। যেমন উদাহরণস্বরূপ বলা যায় যে আমরা মিডিয়ায় দেখছি যে 26শে আগস্ট বাংলাদেশ থেকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ তিনি বের হয়ে গেছেন।
তা তিনি কিভাবে বের হয়ে গেলেন? সো স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমাদের কিন্তু এই প্রত্যাশাগুলো ছিল যে উনি এই বিষয়গুলো দেখবেন, বাট কোনো কারণে হয়তো তিনি এটা পারছেন না, অথবা জাতি জানতে পারছে না। একটা বেসরকারি মিডিয়া বা আপনার হচ্ছে যে পত্রপত্রিকার মাধ্যমে আমরা এটা জানতে পারছি অনেক পরে। আরেকটি বিষয় হচ্ছে যে যে ভালো কাজটি হয়েছে দাম কমানোর, সেই দাম কমানোর ইফেক্টটা, যেমন দাম বাড়লে 1 টাকা দাম বাড়লে যে যেমন আপনার মহাসড়কের গাড়ির যাত্রীর ভাড়া বেড়ে যায়, ঠিক তদ্রূপ এখানে কিন্তু দাম কমানো হয়েছে, কিন্তু যাত্রী ভাড়াতে সেটার এখনও প্রভাব পড়ে নাই। এই বিষয়গুলো আমাদের রয়েছে, আমাদেরকে সচেতন থাকতে হবে। সবাইকে একটা জিনিস বলি যে আমাদের এই উদ্বুদ্ধ পরিস্থিতির মধ্যে বিভিন্ন দেশ তারা বিভিন্নভাবে চেষ্টা করছে কিভাবে এই জায়গাটিকে অস্থিতিশীল রাখা যায়। আপনারা দেখবেন যে বাংলাদেশে কিন্তু একটার পর একটা চেন রিয়াকশান চলছে। চেন রিয়াকশানগুলোর মধ্যে হচ্ছে যে ডাকাতি প্রথমে, হ্যাঁ, রাতের বেলা ডাকাতি বেড়ে গেল, এরপরে হচ্ছে আনসারদের বিদ্রোহ, এরপরে হচ্ছে আপনাদের এখন দেখবেন যে ছাত্রদের একটা আন্দোলন রয়েছে, এর আগে আপনার মন্দির ভাঙাচুরা, বিভিন্ন গল্প, এগুলো হচ্ছে। সো এই যে রিয়াকশনের মাধ্যমে কিন্তু বাংলাদেশের বর্তমান সরকারকে কিন্তু ব্যস্ত রাখার একটা চেষ্টা করা হচ্ছে, বাংলাদেশে অস্থিতিশীল করে তোলার একটা চেষ্টা হচ্ছে। সো সেখানে আমাদের সবাইকে খুব ধীরস্থিরভাবে থেকে আমাদেরকে ইন্টেলেকচুয়ালভাবে আমাদেরকে একটা সুস্থ জাতি হিসেবে দাঁড়ানোর জন্য সবাইকে একতাবদ্ধ থাকতে হবে। এই একতাবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। আপনি যদি অস্থিতিশীল হয়ে ওঠেন, আপনি যদি অস্থির হয়ে ওঠেন, আপনি যদি আবেগে বশবর্তী হয়ে কোনো কিছু করেন, সেটি বরং আমাদের যারা প্রতিপক্ষ রয়েছে তাদের জন্য শুভকর হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।